এই ডান দিকে হচ্ছে মন্দির। 2021-এ লাদাখ যাওয়ার সময় আমরা এই রুমটাতেই ছিলাম। আজ যার সব আছে কাল সে শূন্য হয়ে যেতে পারে, একদম জিরো হয়ে যেতে পারে। একটু মিষ্টি খেতে চাই, সুইট শরবত ভাই আমি সব কিনে নিয়েছি। এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আর এই চিলি চিকেনই হচ্ছে বনির খুশির কারণ। আর তোমার খুশির কারণ নয় তো? খাবি না, তোকে চিকেন দেবো না আজকে। দেখ গুড আফটারনুন ফ্রম অযোধ্যা। এখন বাজে দুপুর 1:47 আর কানহা গেস্ট হাউস দিয়ে আজকে ব্লগটা শুরু করছি একদম মোটোব্লগিং সেট আপে। ঠিক এই রুমটাতে আমরা ছিলাম, এই উপরের রুমটা। আর এটা হচ্ছে কানহা গেস্ট হাউসের একটা ম্যারেজ হল বলতে পারো এটা। বিয়ে বাড়ি হচ্ছে, কালকে ब्लॉगे देखिए। तो भैया आपसे मिलकर बहुत अच्छा लगा। मैं आपको थोड़ा व्लॉग में भी ले लिया और आपका नंबर मैं डिस्क्रिप्शन में डाल रहा हूँ। अगर कोई आना चाह रहा है तो मेरा कांटेक्ट करेगा, थोड़ा सा डिस्काउंट अगर हो सकता है तो। ठीक है भैया, नमस्ते। बहुत अच्छा लगा मिलके। থ্যাংক ইউ ভাইয়া। তো চলো বাইকে উঠি, তারপরে আজকে প্ল্যান সম্বন্ধে তোমাদের সাথে কথা বলছি আস্তে আস্তে। বাইক মোটামুটি রেডি হয়ে গেছে এরমভাবে। একটু প্রবলেম হয়েছে, আমার স্যাডেল স্টেটা ভেঙে গেছে। আমি জানি না রাস্তায় প্রবলেম হবে নাকি। আপাতত তো দেখে মনে হচ্ছে প্রবলেম হবে না, চলে যাবে। স্যাডেল স্টেটা এমনিতেই আমার চেঞ্জ করতে হতো, গিয়ে চেঞ্জ করবো। হ্যাঁ, স্যাডেল ব্যাগ অলরেডি রাইনক্সের সাথে কথা বলেছি স্যাডেল ব্যাগ নিয়ে, হয়তো খুব শিগগিরই পেয়ে যাবো। ওম নমঃ শিবায়, জয় মা দুর্গা, জয় জগন্নাথ। খুব ভালো ব্যবহার ছিল, খুব ভালো ব্যবহার। এত ভালো ব্যবহার যে কি বলবো। আমার সব সময় স্টে তো ঠিক আছে, যে কোনো জায়গায় করে নেবো, বেশি পয়সা দিলে বেশি ভালো জায়গায় স্টে হয়ে যাবে, কিন্তু আলটিমেটলি হচ্ছে ব্যবহার। যথেষ্ট ভালো স্টে ছিল, একদম মন্দিরের কাছাকাছি। একটা টোটো নিলে 5-7 মিনিটের মধ্যে হনুমান গাড়ি পৌঁছে দেবে। এটা হচ্ছে আশরাফি ভবন। এই আশরাফি ভবন এরিয়াতে আশরাফি ভবন চড়া। আমি তো আগের ব্লগেও বলেছি 960 কিলোমিটার্স মতো, 961 কিলোমিটার্স মতো রাইড করেছিলাম আমরা এই ট্রিপে। কলকাতা থেকে অযোধ্যার ডিস্টেন্স হচ্ছে, আমাদের এই কানহা গেস্ট হাউসের ডিস্টেন্স হচ্ছে 961 কিলোমিটার ছিল আমাদের বাড়ি থেকে। রামের পাড়া দিয়ে এখন আমরা বাইক রাইড করে যাচ্ছি, তাও আবার নিজের বাইক, কলকাতা থেকে নিয়ে এসেছি। এটা বেশ ভালো লাগার ব্যাপার রয়েছে এর মধ্যে। এখন এখানে কিন্তু সবই নো এন্ট্রি রয়েছে। বাইরের কোনো গাড়ি এখানে ঢুকতে পারছে বলে আমার মনে হয় না। মানে বড় গাড়ি তো পারছেই না, অনেক গাড়ির রেস্ট্রিকশন রয়েছে এদিকে। চলে ভান্ডারা খাবার দিচ্ছে, দেখেছো? এই হচ্ছে অযোধ্যার মেন রোড। মন্দির কিন্তু এই সামনেই রয়েছে, সোজা গেলে আমরা মন্দির দেখতে পাবো। আশা করছি মন্দিরের পাশ দিয়ে আমরা যাব, যদি এদিক ওদিক ঢুকে না যায়। দেখো এখানকার স্ট্রিটের কালার দেখো, প্রত্যেকটা জিনিসই প্রায় অরেঞ্জ হয়ে রয়েছে, হালকা অরেঞ্জিশ, হালকা হলুদও রয়েছে মোটামুটি, দেখতে যা লাগছে। এখানে আর গাড়ি ঢুকতে দেবে না, এখান দিয়ে খালি বাইক অ্যালাউড মনে হচ্ছে। এই যে এদিকে লেখা রয়েছে বাদিকে উপরে শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্রা। এই ডান দিকে হচ্ছে মন্দির, এদিকে হচ্ছে মন্দিরটা এখান দিয়ে দেখা যাবে না, একটু ভেতরের দিকে রয়েছে। আর এখন তো ক্যামেরাও অ্যালাউড নয়, তাও আমি চেষ্টা করেছি একটু ভিডিও নেওয়ার, যদিও আমার নিজের মোবাইল থেকে নয়, নিজের ক্যামেরা থেকে নয়, একজন ভাইয়াকে রিকোয়েস্ট করে তারপরে আমি পেয়েছি। অযোধ্যার ভিড়ভাট্টা থেকে বেরিয়ে চলে এসেছি, এখন বাজে হচ্ছে দুপুর 2:03। আর আজকে জার্নি সম্বন্ধে একটু বলে দিই। আজকে আমাদের বারাণসী যাওয়ার প্ল্যান রয়েছে। আমাদের অযোধ্যার হোটেল থেকে বারাণসীর ডিস্টেন্স দেখাচ্ছিল 220 কিলোমিটার। মোটামুটি 5 ঘন্টার কাছাকাছি সময় লাগবে, 4.5 ঘন্টা গুগল বলছে, আমাদের 5 ঘন্টা লাগবে ধরুন। আস্তে আস্তে যাবো আজকে। আর এখন আমরা NH27-এ রয়েছি। NH27 সম্বন্ধে আমি অনেক ব্লগে কথা বলেছি, তো এই ব্লগে আর বলবো না। NH27 দিয়ে যাবো ফেজাবাদ সামনেই পড়বে একদম। ফেজাবাদ থেকে আমরা NH330 নিয়ে স্ট্রেট সুলতানপুর থেকে বারাণসী পৌঁছে যাব। গোরখপুর রাইট সাইডে 136 কিলোমিটার, আমরা রাইট সাইডে নেবো না। চলো, লখনউ কিন্তু স্ট্রেট বেরিয়ে যাচ্ছে, লখনউ সোজা একদম। আমরা কিন্তু এবারে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে নেবো না, আমরা স্ট্রেট বারাণসীর দিকে যাব। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে হয়তো স্মুথলি আমরা রাইড করতে পারবো, কিন্তু পূর্বাঞ্চল থেকে নামার পরে গাজীপুরের রাস্তা হোক বা বক্সারের রাস্তা, দুটোই মানে বিভীষিকা হয়ে যাবে মনে হচ্ছে। NH330-তে আমরা উঠে গেছি। এখানে দেখতে পাচ্ছি মহর্ষি বাল্মীকি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, লেফট সাইডে 3 কিলোমিটার। অযোধ্যায় যে এয়ারপোর্ট হয়েছে সেটার নাম হচ্ছে মহর্ষি বাল্মীকি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রয়েছে অযোধ্যায়। ভাবো, এই রাস্তা দিয়ে 45-46 কিলোমিটার যাওয়ার পরে বাদিকে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ঢুকে যাচ্ছে। তো আমরা ওদিকে যাব না, এবার স্ট্রেট বেরিয়ে যাবো বারাণসীর দিকে।
দেখো আমি মানে কোনো কন্ট্রোভার্সিতে যেতে চাইছি না, আমি একটা জিনিসই জানি যে এই যে অযোধ্যা এখানে রাম মন্দির হয়েছে, সুপ্রিম কোর্টের রায় ছিল, এটা আমাদের দেশের সর্বোচ্চ আদালত, তো যার রায়কে আমাদের সবার রেসপেক্ট করা উচিত। তো সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী কিন্তু অযোধ্যাতে মসজিদও তৈরি হচ্ছে, নতুন করে মসজিদ তৈরি হচ্ছে, এবং যে মসজিদটা তৈরি হচ্ছে খুব সম্ভবত ভারতের সবথেকে বড় মসজিদ। আমি ভেবেছিলাম মসজিদটাও ভিজিট করে যাব, মসজিদটাও তোমাদের দেখাবো, কিন্তু সেটা আমার দেখা হলো না। তার কারণ হচ্ছে মসজিদের কাজ এখনও শুরু হয়নি, আগামী ফেব্রুয়ারি থেকে মনে হচ্ছে কাজ শুরু হবে, খুব সম্ভবত, আমি শিওর না, খুব সম্ভবত কাজ শুরু হবে। আর খুব সম্ভবত এটা ভারতের সবথেকে বড় মসজিদ হতে চলেছে। তার সাথে সাথে মসজিদে স্কুল থাকবে, মসজিদে হসপিটাল থাকবে, সব কিছু থাকবে, সব কিছু নিয়ে একটা খুব সুন্দর আর খুব বড় মসজিদ হতে চলেছে। চলো তাহলে স্ট্রেট এই NH 330 দিয়ে আমরা এগিয়ে যাই বারাণসীর দিকে। সুলতানপুর 50 কিলোমিটার আর 147 দেখাচ্ছে প্রয়াগরাজ। উপর দিয়ে রাস্তাটা চলে গেছে, এটা হচ্ছে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। আমরা কিন্তু আগের দিন এপাশ থেকে এসেছিলাম, এসে নেমে গেছিলাম। পূর্বাঞ্চল উঠতে গেলে কিন্তু এদিকে উঠে যেতে হবে, মানে পূর্বাঞ্চল এক্সপ্রেস বলতে পারো। গাজীপুর এদিকে চলে যাচ্ছে, লখনউ এদিকে চলে যাচ্ছে, এই যে লেফট সাইডে লখনউ দেখাচ্ছে, অ্যাকচুয়ালি পূর্বাঞ্চলে উঠে তারপরে ঘুরে এদিকে লখনউ যেতে হবে। এখান দিয়ে মেনলি পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে উঠতে হবে, এখান দিয়ে। আমরা আগের দিন এই পাশ দিয়ে নেমে এসেছিলাম। আর অযোধ্যা থেকে এখন অবধি, মানে আমাদের হোটেল থেকে এখন অবধি আমরা 55 কিলোমিটার মতো রাইড করেছি। মানে এই জাংশনটা, পূর্বাঞ্চলে ওঠার জাংশনটা হচ্ছে ওই 54-55 কিলোমিটার দূরে হবে আমাদের হোটেল থেকে, অযোধ্যার হোটেল থেকে। সুন্দর সরু খালের মতো গোমতী নদী ক্রস করে আমরা বেরিয়ে যাচ্ছি। বাবা, নদীর মাঝখানে তো এখানে গরু টরু চড়ে বেড়াচ্ছে। খালি মাথাটা যাচ্ছে। আমরা NH 33 কে বাঁদিকে নেমে গেলাম, ছাতাউনা বা এরকম কিছু একটা রোড হবে এটা। এই রোডটা কিন্তু একটুখানি ন্যারো রয়েছে, আমি জানি না। এখন আমরা মোটামুটি ধরে নাও 70 কিলোমিটার মতো রাইড করেছি। ছাতাউনা রোড ধরে আমরা মোটামুটি 7 কিলোমিটার মতো এসেছি, এসে পড়ে গেলাম NH 731-এ, 731। ও, সামনে থেকে মনে হচ্ছে 4 লেন পেয়ে যাব আমরা। দেখো এই ভেতরে 7 কিলোমিটার এলাম, ভেতরের রাস্তা দিয়ে। রাস্তা কিন্তু ভালো ছিল, হ্যাঁ একটু সরু 2 লেন রাস্তা, কিন্তু রাস্তা ভালো। এখান দিয়ে তো আমরা 4 লেন পেয়ে গেলাম, NH 731। গয়া 276, সাসারাম 140, আর বারাণসী হচ্ছে 22 কিলোমিটার। আমরা এখন রয়েছি NH 31-এর উপর, আর এখন টাইম হয়েছে বিকাল 5:09। আমরা বেশ ভালো এসছি, খুব সুন্দর রাস্তা ছিল, আর এই সুন্দর রাস্তাটা আমরা পুরোপুরি সদ্ব্যবহার করেছি। বারাণসী সিটিকে মনে হচ্ছে আমরা বাইপাস করে দিয়েছি, রিং রোড নিয়ে নিয়েছি, বারাণসী রিং রোড। এই রিং রোডটা গিয়ে মনে হচ্ছে NH 19-এর সাথে কানেক্ট করবে। 11 কিলোমিটার যেতে হবে এই রিং রোড দিয়ে আমাদের। কলকাতা দেখলাম 703 কিলোমিটার দেখাচ্ছে, গুগল বলছে 701, আর মাইলস্টোন বলছে 703 কিলোমিটার কলকাতা। এই রোডই স্ট্রেট প্রয়াগরাজ যাচ্ছে, এই রোডই স্ট্রেট দিল্লি যাচ্ছে, দিল্লি হচ্ছে 804 কিলোমিটার, এই রোডই স্ট্রেট কলকাতা যাচ্ছে। আমরা কিন্তু দিল্লি রোড বা NH 19 পেয়ে গেছি, মানে কলকাতা দিল্লি রোড। NH 2 বা NH 19 যাই বলতে পারো, আগে NH 2 নাম ছিল, এখন NH 19 হয়ে গেছে। এই হাইওয়ের উপর আশেপাশে কোনো একটা জায়গায় আমরা একটা হোটেল নিয়ে নেবো। এখন 5:30 বাজে, 5:30টার মধ্যে কিন্তু অন্ধকার হয়ে এসছে। আজকে বারাণসীতে NH 19-এর উপর এই হচ্ছে আমাদের রুম। 2021-এ লাদাখ যাওয়ার সময় আমরা এই রুমটাতেই ছিলাম। রাইডার পাল মানে আমার শালা বাবু, 3 জন মিলে এই রুমটাতেই ছিলাম। এই হচ্ছে রুম, আর এই হচ্ছে বাথরুম। হ্যাঁ হ্যাঁ একদম, এখানে রাখি সেলিব্রেশন হয়েছিল 2021 লাদাখ সিরিজের ফার্স্ট এপিসোড। যারা দেখোনি তাদেরকে একটু রিকোয়েস্ট করে দাও উনি দেখার জন্য। 11-12 লাখ ভিউ আছে ওখানে, যাও গিয়ে দেখে নাও। আই হোপ তোমাদের ভালোই লাগবে, কারণ ওটা আমাদের প্রথম লম্বা বাইক রাইড, আর আমরা এত মজা করেছিলাম, সবকিছু আছে ব্লগের মধ্যে, একবার দেখে নিও। সকাল 9:34 বাজে। গুড মর্নিং ফ্রম বারাণসী। গতকাল আমরা এই হোটেলে ছিলাম, হোটেল আলকা প্যালেস। একদম এদিকে হসপিটাল রয়েছে, আরবাচিন হসপিটাল, ঠিক তার অপোজিটে হোটেল আলকা প্যালেস। যদি বানারসের সাইড দিয়ে যাও, যদি বেনারসের ভেতরে না ঢুকতে চাও, তাহলে হাইওয়েতে থাকতে চাও, তাহলে এখানে স্টে করতে পারো। স্টে মোটামুটি ভালোই রয়েছে।
এই হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার 8443266668 7754001294। এমনিতে যা রুম রেন্ট রয়েছে আমার নাম নিলে একটু ডিসকাউন্ট করে দেবে, তবে আমাদের খুব একটা বেশি ডিসকাউন্ট দেয়নি। আমার রেফারেন্সে বা আমাদের রেফারেন্সে এত জন এখানে এসছে, তো আমি আর একটু বেশি ডিসকাউন্ট এক্সপেক্ট করেছিলাম। আমাদের 1400 টাকা রুম রেন্ট নিয়েছে। ওই ভিডিওটার টাইটেল কী ছিল বনি? ওয়াইফকে পেছনে বসিয়ে 700 কিলোমিটার, এখান থেকে নিউ গড়িয়া দেখাচ্ছে 700 কিলোমিটার, 16 ঘন্টা 10 মিনিট সময় লাগবে গুগল বলছে। জয় মা দুর্গা, জয় জগন্নাথ, ওম নমঃ শিবায়। বেরিয়ে পড়লাম তাহলে পাক্কা সকাল 9:30। এখন সার্ভিস রোড দিয়ে কিছুটা যেতে হবে, তারপরে ব্রিজের তলা দিয়ে গিয়ে আমরা ওই দিকে যাব। কিন্তু কিছু না হলেও আমাদের ব্লগ দেখে এখানে অন্তত 250 থেকে 300 জন এসছে, আরও বেশি হবে, কম নয়। তো সেক্ষেত্রে একটু ডিসকাউন্ট আমরা এক্সপেক্ট করতেই পারি, এত ট্রিপ করতে হয় না, ওই জন্য ডিসকাউন্ট একটু লাগে আর কি হোটেলের থেকে। চলো তাহলে NH2 বা NH19 ধরে নিয়েছি। এখন আমাদের ব্যাক করার জার্নি, মানে আমরা নিউ গড়িয়া বা কলকাতা ব্যাক করব। 2-3টে স্টপ দেবো, খাওয়া দাওয়া করবো, আস্তে আস্তে যাবো, রিল্যাক্সে যাবো, কোনো তাড়াহুড়ো করার নেই আজকে, একদম রিল্যাক্সে যাবো। রাত হলে রাত হবে। এখন আজকের রুটটা সম্বন্ধে তোমাদের বলে দিই। সামনে কিন্তু আমরা গঙ্গা নদীর উপর ব্রিজ ক্রস করবো, যে অলরেডি ব্রিজে উঠে গেছি। নিচে রয়েছে মা গঙ্গা, কি দেখাবো নদী, পুরো কুয়াশা, কি অবস্থা। এই ব্রিজ ক্রস করে কিছুক্ষণের মধ্যে আমরা বিহারে এন্টার করব। তার আগে তেল ভরে নিতে হবে, ইউপিতে তেলের দাম কম রয়েছে, আর আমার লেস দ্যান 70 কিলোমিটার ফিউয়েল রেঞ্জ দেখাচ্ছে। তো এই রাস্তা দিয়ে এখন আমরা সোজা যাব বিহারে ঔরঙ্গাবাদ হয়েই কিন্তু আমরা এসেছিলাম এইবারে জার্নিতে। ঔরঙ্গাবাদ থেকে চপারানের জঙ্গল ক্রস করে বাড়ি থেকে তোপচাচি হয়ে ধানবাদ থেকে আসানসোল, দুর্গাপুর, বর্ধমান, শক্তিগড় হয়ে কলকাতা। এই হচ্ছে আজকে আমাদের রুট। জিপিএস লাগবেই না আমাদের, কারণ এই রুটটা আমার পুরো মুখস্থ রয়েছে। এই ব্লগে কিন্তু তোমরা স্টিক করে থাকো। আমি বারাণসী থেকে ঔরঙ্গাবাদের রাস্তাটা কীরকম সেটা তোমাদের অবশ্যই দেখাবো, কারণ এই রাস্তায় আমি কিন্তু লাস্ট টাইম লাদাখ আসার সময় এসেছিলাম, তখন খুব খারাপ রাস্তা ছিল, প্রচুর ডাইভারশন ছিল, জ্যাম ছিল, রাস্তা খারাপ ছিল। এবার দেখছি যে NH19 এখানে কাজটা কমপ্লিট হয়েছে নাকি, সেটা তোমাদের জানিয়ে দেবো। আর এই ব্লগে কিন্তু আমি এটাও জানিয়ে দেবো যে আমরা যে দুটো রুট, মানে একটা রুট দিয়ে গেছি, একটা রুট দিয়ে ফিরছি, তো কোন রুটটা বেটার হয়। তোমরা যদি এর মধ্যে অযোধ্যা যেতে চাও তাহলে কোন রুটটা তোমাদের জন্য বেটার হবে সেটা কিন্তু আমি অবশ্যই জানিয়ে দেবো। কিতনা কারকে পেট্রোল? 96.53, 1224 টাকার পেট্রোল গেছে, 12.68 লিটার পেট্রোল ভরিয়ে নিয়েছি। বাইকের খিদে তো মিটে গেছে, এবার আমাদের খিদে মেটাতে হবে। প্রচণ্ড জোরে খিদে পেয়েছে। একটা দোকানে ঢুকবো ভেবেছিলাম, কিন্তু দোকানটা মনে হচ্ছে ক্রস করে বেরিয়ে এসেছি। ওখানে অনেক কিছু অপশান ছিল খাওয়া দাওয়ার, লাস্ট টাইম যখন এখান দিয়ে ফিরছিলাম তখন খেয়েছিলাম, তো সেই অপশানটা মিস হয়ে গেছে। লস্যি খাবো ভাবছিলাম, সেই অপশানটা মিস হয়ে গেছে। বারাণসী থেকে বেরোনোর পর যেই দোকানটা খুঁজতে আসছিলাম, সেই দোকানটা আমরা পেয়ে গেছি। লাস্ট টাইম যখন এখান দিয়ে যাচ্ছিলাম তখন কিন্তু এই দোকানটা পুরো গম করছিল। এখানে সব রকমের খাবার পাওয়া যেত, সাউথ ইন্ডিয়ান, নর্থ ইন্ডিয়ান সব রকমের খাবার পাওয়া যাচ্ছিল। আর এত ভিড় ছিল যে বসার জায়গা পর্যন্ত পাওয়া যাচ্ছিল না। কিন্তু এইবার যখন এখানে এসে পৌঁছালাম দেখলাম পুরো ফাঁকা রয়েছে। তার কারণ কি জানো? তার কারণ হচ্ছে এটা, NH19 কিন্তু আগে একদম নিচ দিয়ে যেত, আর এখন লাস্ট 6-7 মাস হয়েছে এই ফ্লাইওভারটা চালু হয়ে গেছে। এই উপর দিয়ে সব গাড়ি বেরিয়ে চলে যাচ্ছে। মানে লাস্ট টাইম যখন এখানে এসেছিলাম তখন মানুষ বসার জায়গা পাচ্ছিল না, আর এইবারে এরকম মাছি তাড়াচ্ছে। এগুলো দেখো, সব গাছপালা সব শুকিয়ে গেছে, কি অবস্থা। এখানে পরপর সব ঝুলতো আর এরকম সবুজ হয়ে থাকতো গাছ, কি অবস্থা, পুরো মৃতপ্রায় অবস্থা হয়ে গেছে দোকানটা। এই যে আমাদের এই ধরনের ধোসা, কচুরি এখানে ভেজে রাখতে পারছে না, মানে এত লোক ছিল, খারাপ লাগছে দেখে দোকানটা। দেখো পুরো ওই মাথা থেকে এই মাথার মতো। ধোসা খাওয়ার পরে চলে এসছে গোলাপ জামুন, এবং গোলাপ জামুনটা আমার প্লেটটা হয়তো এরকম বাজে হয়ে আছে, আমি বেশি আলু খাই না, কিন্তু খাবারের কিন্তু কোয়ালিটি একই, পুরো সেম অ্যাজ ইট ইজ আছে। এত সুন্দর। পাপাই বলুক, ও তো খায় না ধোসা, মানে ভালো খায় না, ওই বলুক। না আমি ধোসা ভালো খাই না, আমি ধোসা ভালো খাই। ধোসাটা বেশ সুন্দর হয়েছে, তেল কম, খুব ভালো খেতে। এখানকার গোলাপ জামুন আগের বার খেয়ে আমার মুখে জাস্ট লেগে আছে এরকম ভাবে। এই গোলাপ জামুন প্রত্যেককে বলেছে একবার ট্রাই করো গোলাপ জামুন। আগে ছিল এই ঠিক এই জায়গাটা দেখা যাচ্ছে, এই জায়গাটাতে গোলাপ জামুন থাকতো, আর এখন গোলাপ জামুন আনতে হচ্ছে পাশে বিল্ডিং থেকে। একই রকম আছে, পুরো একই রকম আছে না? দেখো এই ফ্লাইওভারটা জাস্ট এসে এইখানটায় শেষ হয়েছে, এই দোকানটা পেরিয়েই জাস্ট এখানে শেষ হয়েছে। ভাই কিসের এত অহংকার, কিসের?
আর যার সব আছে কাল সে শূন্য হয়ে যেতে পারে, একদম জিরো হয়ে যেতে পারে। যে যার আজ সব আছে কাল তার কিছু নাও থাকতে পারে, আর যার আজ কিচ্ছু নেই কাল তার সব কিছু থাকতে পারে। আমি দোকানে কিন্তু একটা শ্যুটও করেছিলাম, সেই সময় 1500 কিলোমিটার আমরা ননস্টপ রাইড করেছিলাম নয়ডা টু কলকাতা। সেই ভিডিওটা ইউটিউবে রয়েছে। আর এখানে যখন দোকানে আমরা খাওয়া দাওয়া করেছিলাম সেটা শ্যুটও করেছিলাম। ওই ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা একবার চেক করে নিও তখন কি সিচুয়েশান ছিল। আশা করছি কিছুটা হলেও বুঝতে পারবে। যাই হোক, এখান থেকে ধোসা, গোলাপ জামুন, চা খেয়ে বেরিয়ে পড়েছি। একটা জলের বোতলও নিয়েছিলাম। টোটাল 300 টাকা বিল হয়েছিল। ধোসাটা খুব সুন্দর খেতে, তেল টেল কম ছিল, দারুণ খেতে ছিল। 100 টাকা করে ধোসা ছিল, 20 টাকা করে চা, 20 টাকা করে গোলাপ জামুন আর 20 টাকার জল। আর হয়তো 10-12 কিলোমিটারের মধ্যে আমরা বিহারে ঢুকে যাব। এখানে 6 লেনের কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে, কিছু কিছু জায়গায় 2 লেন রয়েছে, হয়তো এখনও ডাইভারশনস আমরা পাবো। তো আস্তে আস্তে সব কিছু তোমাদের সাথে শেয়ার করে দেবো কী সিচুয়েশন রয়েছে রাস্তার। তো চলো এগোই সামনের দিকে। একটু স্ক্র্যাচেস রয়েছে, তবে আপাতত কিন্তু এই রাস্তাটা আমার বেশ ভালো লাগছে। এই যে মাঝে মাঝে এরকম স্ক্র্যাচেস রয়েছে, হয়তো অপোজিট সাইডেও থাকবে এরকম। রাস্তার কাজ এখনও ফুল কমপ্লিট হয়নি, কাজ চলছে। হয়তো আর 1-2 মাসের মধ্যে পুরো রাস্তাটা কমপ্লিট হয়ে যাবে। তবে আপাতত যেটুকুনি এলাম দেখে মনে হচ্ছে যত ঔরঙ্গাবাদের কাছাকাছি পৌঁছাবো তত আরও বুঝতে পারবে যে রাস্তাটা ঠিকঠাক হয়ে গেছে নাকি। আর লাস্ট টাইম একটু ভুগিয়েছিল আমাদের এই রাস্তাটা। মনে হচ্ছে বিহারে ঢুকে গেলাম। হ্যাঁ, বিহারে ঢুকে গেলাম। এখন বাজে দুপুর 12টা আর আমরা বিহারে ঢুকলাম। আর 11:30 নাগাদ বেরিয়েছিলাম, যেখান দিয়ে ব্রেকফাস্ট করলাম ওখান দিয়ে 11:30টার সময় বেরিয়েছিলাম। আমরা আবার সোন ব্রিজে চলে এসেছি, সোন নদীর ব্রিজে ঔরঙ্গাবাদের কাছাকাছি চলে এসেছি। আর এই সোন নদীর ব্রিজ, ও দেখো ওখান দিয়ে মালগাড়ি যাচ্ছে। এই সোন নদীর ব্রিজ যখন যাচ্ছিলাম তখন কিন্তু আমরা দাউদনগর থেকে সোন নদীর ব্রিজ পেরিয়েছিলাম। দাউদনগর হচ্ছে এই লেফট সাইডে পড়ছে, ওইদিকে একটা ব্রিজ রয়েছে, সেখান দিয়ে আমরা সোন নদীকে ক্রস করেছিলাম। আর এবার ঔরঙ্গাবাদের কাছে দিয়ে, আর এবার আমরা থেরি বোধহয় এই জায়গার নাম হচ্ছে থেরি থেকে সোন নদী ব্রিজ ক্রস করছি, একদম NH-19 উপর দিয়ে যাচ্ছি। দুপুর 1:20 আর আমরা ঔরঙ্গাবাদ পৌঁছে গেছি। যাওয়ার সময় কিন্তু এই রাস্তাটা দিয়ে আমরা গেছিলাম। এদিকে বক্সার চলে যাচ্ছে, পাটনা চলে যাচ্ছে, এটা হচ্ছে ঔরঙ্গাবাদ পাটনা রোড। ঔরঙ্গাবাদে হোটেল মধুরাম রয়েছে পেছনে, যাওয়ার সময় এই হোটেলেই আমরা ছিলাম। ফেরার সময় এখানে দাঁড়িয়েছি, দাঁড়িয়ে বনি একটা জিনিস করছে, দেখাই তোমাদের। ধরো নিম্বু পানি পাচ্ছি না, অনেকক্ষণ থেকে খুঁজছি, তার জন্য এই যে গ্লাস কিনেছি, লেবু কিনেছি, হাজমোলা কিনেছি, নুন ধার করে নিয়ে এসে বানাচ্ছি। এবার বাহ, চিনি দিবি না? চিনি আমি তো খাই না বেশি, চিনি আমার লাগবেও না। সলিড নিম্বু পানি বানানো হচ্ছে এখানে, সলিড নিম্বু পানি। আরেকটা জিনিস আমি একটুখানি শেয়ার করে দিতে চাই। ঔরঙ্গাবাদ থেকে অযোধ্যা যাওয়ার সময় বাক্সার হয়ে গেছিলাম, তারপরে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে, আর ফেরার সময় আমরা সুলতানপুর বারাণসী হয়ে এসেছি। আমাকে যদি এখন কেউ বলে যে আবার অযোধ্যা যেতে হবে ঔরঙ্গাবাদ থেকে, তাহলে আমি কিন্তু বারাণসীর রাস্তা দিয়েই যাবো। ওই রাস্তাটা আমার বেটার লেগেছে। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের কোনো তুলনা নেই, ওটা দারুণ রাস্তা, কিন্তু পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে পৌঁছাতে গিয়ে অবস্থা টাইট হয়ে যাবে। তো আমি সাজেস্ট করবো তোমাদের সবাইকে যে যদি তোমরা কেউ এর মধ্যে অযোধ্যা যাও তাহলে বারাণসী, সুলতানপুর, ফৈজাবাদ হয়ে অযোধ্যা যেতে পারো। দুপুর 1:58 আর আমরা বেরিয়ে পড়লাম ঔরঙ্গাবাদের হোটেল থেকে। হোটেল থেকে মানে যেখানে দাঁড়িয়েছিলাম আর কি, যাওয়ার সময় যে হোটেলে থেকেছিলাম তার পাশ থেকে বেরিয়ে পড়লাম। আমাদের এখান থেকে এখনও বাড়ি অবধি 536 কিলোমিটার রাইড করতে হবে, পাক্কা 536 কিলোমিটার। আসার দিন কিন্তু 10 ঘন্টায় চলে এসেছিলাম, মানে এখন 2টো বাজে, যদি 10 ঘন্টাতে পৌঁছাতে পারি তাহলে রাত 12টা নাগাদ গিয়ে পৌঁছাবো। কিন্তু 10 ঘন্টায় পৌঁছাতে পারবো না। যাওয়ার সময় আমাদের বেশ, মানে ফেরার সময় আমাদের বেশ টাইম লেগে যাবে। আসার সময় তো স্পিডে চলে এসেছিলাম, যাওয়ার সময় রিল্যাক্স করে যাব। শুধু জার্নিটা বলে দিই, সামনে কিন্তু এখন আমরা চৌপাড়ানের জঙ্গল পেরোবো। আর এরপরে আমাদের 8টা টোল প্লাজা ক্রস করতে হবে। 8টা টোল প্লাজা, মানে হুগলি ব্রিজকে নিয়ে বলছি আমি, হুগলি ব্রিজ একদম লাস্টে পড়বে, হুগলি ব্রিজের টোল প্লাজা। তো 8টা টোল প্লাজা। পেছন থেকে আমরা চৌপাড়ানের জঙ্গল পেরিয়েছে, চৌপাড়ানে একটু দাঁড়িয়েছিলাম, ওখান থেকে ডাব খেয়েছি, ডাব খেয়ে তারপরে বাড়ি ক্রস করেছি। জাস্ট পেছন থেকে বাড়ি ক্রস করে এখন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি তোপচাচির দিকে, তোপচাচি ধানবাদের দিকে। মানে এখনও 150 কিলোমিটার ধরে না আমাদের যেতে হবে আসানসোলের জন্য।
তারপরে আসানসোল থেকে আরও 230-240 কিলোমিটার আমাদের রাইড করতে হবে বাড়ির জন্য। এখনও অবধি ধরে নাও 370 কিলোমিটার মতো রাইড করতে হবে আমাদের। আর এখন টাইম বলছে বিকাল 4:41, আর 40-45 মিনিট মতো আলো থাকবে। তবে এবার আমাদের একটু খিদেও পেয়েছে, একটু খেতে দাঁড়াতে হবে। বনির মুখটা দেখেছো, হাসি হাসি মুখ। বনির হাসি হাসি মুখের কারণ হচ্ছে এই যে তোমরা বিশ্বাস করো, এই চিকেনের কথাটা কিন্তু ওই বেশিরভাগ বলে, আর চাপাই পুরো আমার ঘরে। সিরিয়াসলি বলছি যে বনির হাসি হাসি মুখ, বনি চিকেন খায়, পুরো এমন করে রিপ্রেজেন্ট করে লোককে আমি চিকেন খাই, ও খায় না। সব জায়গায় চিকেন চিকেন তন্দুরি, চিকেন কাবাব, চিকেন কে করে এগুলো? আমি ভিডিও বানাবো তোকে নিয়ে একদিন, তখন দেখবি। আমরা এখন রয়েছি বাগোদার বলে একটা জায়গায়, ঝাড়খণ্ডের বাগোদার। 5:33 বাজে, এই সময় আমাদের লাঞ্চে রয়েছে আপাতত চিকেন ফ্রাইড রাইস, চিলি চিকেন, একটাই চিলি চিকেনের প্লেট, একটা চিকেন ফ্রাইড রাইসের প্লেট, আর দুটো করে রুটি দেবো বা দুটো রুটি। এই হচ্ছে চিলি চিকেন, আর এই চিলি চিকেনই হচ্ছে বনির খুশির কারণ। আর তোমার খুশির কারণ নয় তো? খাবি না আজকে, তোকে চিকেন দেবো না আজকে। দেখ এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এখানে বাইকের চাকা ঘুরছে। ঠিক আছে क्या? कैसे गिरे? कोई मार के चला गया क्या? हाँ, किससे? कुत्ता? ठीक है ना भैया? हेलमेट पूरा टूट गया। हेलमेट टूट गया। देखो हेलमेट। हेलो, चलिए आराम से चलिए, कोई दिक्कत नहीं। दारू पिया है? ठीक है, थोड़ा देख लेना भैया। একটা কুকুর চলে এসেছে, কুকুরের সাথে ধাক্কা লেগেছে, পড়েছে ওখানে। হেলমেটটা ছিল বলে, হেলমেট পুরো টুকরো, হেলমেট ছিল বলে বেঁচে আছে। হ্যাঁ, কোথাও লাগেনি। না না, আমি দেখেছি, অসুবিধা কিছু হয়নি। ফট করে একটা শক পেয়েছে, বাইকটা পুরো চলছিল, চাকা টাকা ঘুরছে। ঠিক আছে বাবা, প্রথমে দেখে না আমি ঘাবড়ে গেছি যে এরমভাবে পড়ে আছে রাস্তার মধ্যে। দেখো হেলমেটটা কতটা ইম্পর্টেন্ট, হেলমেট পুরো টুকরো হয়ে গেছে। খুব একটা ভালো কোয়ালিটি হেলমেট ছিল না, ওই জন্য ওরকমভাবে টুকরো হয়ে গেছে। বাবা, কুকুর হইতে সাবধান ভাই, কুকুরের থেকে ঠিকঠাক বাঁচতে হবে, নাহলে হেলমেট যদি না পরা থাকতো খুব মুশকিল হয়ে যেত। আর হেলমেটের যে বেল্টটা, এটা আমরা অনেক সময় লাগাতে ভুলে যাই। আমি সবাইকে সবসময় বলি যে হেলমেটের বেল্ট কিন্তু খুব দরকার, খুব দরকার হেলমেটে বেল্ট পরা। এই যে হেলমেটটা মাথা থেকে ছিটকে বেরিয়ে চলে গেছে, মানে বাড়ি খেয়েছে তারপরে ছিটকে বেরিয়ে চলে গেছে। যদি শক্ত বেল্ট থাকতো তাহলে হেলমেটটা মাথায় লেগেই থাকতো। সন্ধ্যে 7:42, আর আমরা ঝাড়খণ্ড থেকে ওয়েস্ট বেঙ্গলে ঢুকছি। নিচে বরাকর নদী, বরাকর ব্রিজ বলতে পারো এটাকে, বা চিরকুন্ডা ব্রিজ বলতে পারো। তো ব্রিজ ক্রস করে আমরা ওয়েস্ট বেঙ্গলে ঢুকবো জাস্ট। পানাগড় পেরোনোর পর থেকেই অবস্থা খারাপ, সত্যি বলছি, রাস্তার অবস্থা খারাপ। প্রত্যেকটা ডাইভারশনের জ্যাম। এখন তো আমরা এই সার্ভিস লেনটা নিয়ে নিয়েছি, পেছন দিকে যখন সার্ভিস লেন দিয়ে আসছিলাম প্রচুর জ্যাম ছিল। দেখো ট্রাফিক মুভই করছে না, ট্রাক ট্রাক আর ট্রাক। আমরা বর্ধমান ঢুকবো, বর্ধমান এখনও 20 কিলোমিটার 25 কিলোমিটার মতো হবে। পানাগড় পেরিয়ে এসছি, সেটাও 10-12-15 কিলোমিটার মনে হচ্ছে হবে। রাত 2:13 বাজে এখন, আর আমরা পৌঁছে গেছি বাড়িতে। এই ট্রিপের টোটাল 1915 কিলোমিটার রাইড করেছি, মানে যাওয়ার সময় 961 কিলোমিটার, আসার সময় 7 কিলোমিটার কম। তো চলো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো একটা ব্লগে। ততক্ষণ টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট ফ্রম আমাদের বাড়ি।